যারা প্রশ্ন করেছেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। সকলে তো আর নাম লেখেন নাই, সুতরাং আপনার প্রশ্ন একজনের প্রশ্নের প্রতিধ্বনি কিন্তু অন্যজনের প্রশ্নও আছে, কাজে সবগুলো পড়তে হবে না। আমি র্যান্ডমলি নিচ্ছি। প্রথম প্রশ্নটা খুব মজার, আপনারা পড়েন। বলছে আপনি বলেছেন সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত না হওয়ায় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে দিন দিন, তাহলে কি আপনার মতে সরকারি উচ্চশিক্ষা বাড়ানো উচিত? এ হচ্ছে প্রথম প্রশ্ন, যিনি করুন না কেন। আপনাকে আমি সবিনয় জিজ্ঞাসা করি, শুধু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, আমাদের নিম্নশিক্ষা প্রতিষ্ঠানও অপর্যাপ্ত। যেমন নিম্নশিক্ষা প্রতিষ্ঠান কি? প্রাথমিক বিদ্যালয় ধরেন, বহু রকমের বলা হচ্ছে 25 রকমের, কেউ বলে 35 রকমের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আছে। সেখানে নুরানি মাদ্রাসা থেকে শুরু করে আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি নানা ধরনের প্রাথমিক বিদ্যালয়, যারা অনেকে সরকারি সাহায্য পায়, অনেকে পায় না, সব মিলিয়ে আমাদের দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় বেসরকারি লেভেলের মোটামুটি 66,000-এর মতো প্রাথমিক বিদ্যালয় আছে এখন। সেখানে শিক্ষকের সংখ্যা প্রায় 3,84,000 এই মুহূর্তে। প্রতি বছরই 20,000 অবসরে নিয়ে আবার নতুন করে আসবে। তাদের মধ্যে দেখা যাচ্ছে 36 জন শিক্ষক আছে যারা এমফিল অথবা পিএইচডি ডিগ্রির অধিকারী। ভারতে আরও বেশি। এখন শিক্ষকতার নিম্নতম যোগ্যতা ঠিক করা হয়েছে, কোনো না কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। আগে এসএসসি এইচএসসিও শিক্ষক হতে পারত, কিছু কিছু এসএসসি পাস শিক্ষক এখনও আছেন। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই অপর্যাপ্ত। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের, হাই স্কুল যেটাকে বলি আমরা। সেখানে শতকরা 97 ভাগই বেসরকারি ব্যবস্থাপনায় চলে। সরকারি ব্যবস্থাপনা, সরকারি ফান্ডিংয়ের দিক থেকে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে আপনি ভালো জিনিস আশা করবেন কোথায়? এখন শিক্ষকতার প্রশ্ন প্রফেসর সালে নকিব তুলেছিলেন যে শিক্ষক যদি সমাজের সবচেয়ে বেশি প্রতিভাবান ছেলেমেয়েরা সিভিল সার্ভিসে যায়, তারা বিসিএস প্রশাসনে যায়। এখানে আরও 25 রকমের ক্যাডার আছে। আমাদের এখানে দুজন বড় পুলিশ অফিসার বসে আছেন, তারা পুলিশেও যায়, এবং পুলিশের লোকেরা যাতে মেধাবী হয় সেটা আপনারা তাদের সাথে কথা না বলে বুঝতে পারবেন না। কিন্তু শিক্ষকতায় আমরা আসি তাদের নিচেরগুলি, দুর্ভাগ্যবশত। তাহলে আপনি কী করে ভালো প্রতিষ্ঠান পাবেন? আচ্ছা, এখন আপনার প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে সরকারি বেসরকারি মিলে আমাদের চাহিদার সমান সরবরাহ করা উচিত। অর্থাৎ আপনারা যারা অর্থনীতির প্রাথমিক পাঠও পড়েছেন তারাই জানেন, চাহিদা এবং সরবরাহের যেখানে মিল হয় সেখানে বাজারে লেনদেন শুরু হয়। কত দামটা নির্ধারিত হয় চাহিদা সরবরাহের মিলন বিন্দুতে। তাতে যদি কিছু বেশ কম হয়, দেখা যাবে যে অনেক বাজারে অবিকৃত থেকে যায়, কারণ চাহিদা কম। আর যেখানে চাহিদা বেশি অথচ বাজারে নাই, সেখানে চোরা কারবারি হবে, বিদেশ থেকে আসবে, আমাদের এখানে মানের অবনমন হবে। আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দরকার ধরুন 1 লক্ষ, কিন্তু আমাদের ওই সরবরাহ নাই। তাহলে বিদেশে আপনি পাশের দেশ থেকে লোক নিয়ে আসবেন, অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে র্যাঙ্ক পরিয়ে দিয়ে তাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কিছু একটা করবেন। তো এইভাবে মানের অবনয়ন হয়। আর বেশি বলছি না। বাংলাদেশেও কি মাধ্যমিক শিক্ষা 7ম শ্রেণী থেকে চালু করা উচিত? সেটা আপনারাই বলুন। যে বিলেতে প্রাথমিক শিক্ষা, জাপানে প্রাথমিক শিক্ষা, ভিয়েতনামে প্রাথমিক শিক্ষা 6 শ্রেণী পর্যন্ত, আমাদের এখানে 5 শ্রেণী কেন? এটা আপনি আবার আফ্রিকার উপনিবেশগুলিতে দেখবেন, কেনিয়া বা নাইজেরিয়া। তার মানে যেখানে যেখানে বিলেতিরা, এর মধ্যে একটা বর্ণবাদ আছে। আপনারা যারা তথাকথিত উপনিবেশিক দেশগুলিতে ছিলেন, মানে পরাধীন জাতি, আপনারা নিম্ন জাতির, আপনাদের শিক্ষার চাহিদা আলাদা রকমের। তারা আমাদের ভাষাগুলির কি নাম দিয়েছে দেখেন, ভার্নাকুলার। ভার্নাকুলার মানে কি? হিন্দু ধর্মে যে বর্ণ শব্দটাকে ল্যাটিন ভাষায় গিয়া বার্না হয়েছে, VERNA, এটা হচ্ছে বাংলা বর্ণ শব্দের ইংরেজিতে লেখা রূপ। ভার্নাকুলার মানে কি? বর্ণের ভাষা। বর্ণ মানে নিম্ন বর্ণের ভাষা। মানে ল্যাটিন ভাষায় বলা হতো দাসদেরকে ভার্নাকুলার বলতো, এটা দাসেদের ভাষা। দাস জাতির জন্য 5ম শ্রেণীতে যথেষ্ট, কিন্তু আমরা এখনও সেটা রাখছি। কিন্তু আমরা যেহেতু শাসক শ্রেণী তৈরি করতে চাই, শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কি? কর্মী তৈরি করা। কর্মী আবার 2 প্রকারের, অফিসার এবং সিপাহী। পুলিশের মধ্যে অফিসার এবং কনস্টেবল। এখন প্রশ্ন সেখানে নয় কনস্টেবল থাকবে, অফিসারও থাকবে। আমার প্রশ্ন হচ্ছে কে কনস্টেবল হবে, কে অফিসার হবে, এটা নির্ধারিত কিভাবে? বর্তমানে এটা নির্ধারিত মেধার ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। কিন্তু মেধা এবং শিক্ষতা, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মনে করছি, সেটা আসলে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, না এটা অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? আপনি বলতে পারেন এটা একটা চেইন, কিন্তু এটা ইনফিনিট রিগ্রেশন নয়।
এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সময় বলে আমি দু একটা জার্গন ব্যবহার করতেছি, আশা করি জনসাধারণ আমাকে ক্ষমা করবেন। অর্থাৎ যেটা নিজে স্বয়ম্ভূ তাকে ইন্ডিপেন্ডেন্ট বলে। মেধা কিন্তু নিজে নয়, মেধা মা বাবার শিক্ষা দীক্ষা, বংশের ধন সম্পদ এবং পরিবেশ পরিস্থিতি, স্কুল পাওয়া না পাওয়া এগুলির উপর নির্ভর করে। এমনকি আপনি কোন এলাকায় জন্মেছেন তার নির্ভর করে। ভারতের একটি গবেষণা দেখা গিয়েছে একই গোত্রের, একই কাস্টের, একই ট্রাইবের ছেলেমেয়েরা যারা শহরে থাকে তাদের শিক্ষার হার এবং যারা গ্রামে থাকে যারা শিক্ষার হার তাদের 2 গুণ। অর্থাৎ শহরের 2 হলে গ্রামে 1। এমনকি এটা মেয়েদের মধ্যেও, গ্রামের মেয়ের শিক্ষার হার শহরের শিক্ষার মেয়ের চেয়ে অর্ধেক। এটা ভারতের একটা সাধারণ গবেষণা দেখা গেছে বহু বছর ধরে। অমিয় কুমার বাগচি পশ্চিমবঙ্গের বিখ্যাত অর্থনীতিবিদ, ওনার গবেষণার ফল এটা। এই জন্য আপনারা পাবেন। আমি মনে করি বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা 7ম শ্রেণী থেকে চালু করা উচিত, কিন্তু আমি মনে করলে কী হবে যদি আপনারা মনে না করেন। আমার যুক্তিটা হচ্ছে কি, প্রাথমিক বিদ্যালয় যেটা বলা হয়, এই যে আমি কেজি স্কুলের কথা বলি নাই, আমি কেজি স্কুল তুলে দেওয়ার পক্ষে নয়, কিন্তু কেজি স্কুল কেন শুধু ইংলিশ মিডিয়ামে পড়াবে? আমি কিছু ইংরেজি ভাষার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কিন্তু বাংলাদেশের মতো দেশে একদল ছেলে মেয়েকে শুধু ইংরেজি মিডিয়ামে পড়ানো এবং তাদেরকে বাংলা না শেখানো, এটা জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে এক ধরনের আমি মনে করি অন্যায়। এটা ন্যায়সঙ্গত শিক্ষা হতে পারে না। প্রত্যেক শিশুকে তার মাতৃভাষা শিক্ষা লাভের অধিকার দিতে হবে। সেটা যদি রাজশাহীতে যে সাঁওতাল সম্প্রদায় আছে, খেরোয়াল সম্প্রদায় আছে, তাদের ভাষায় তাদের পড়তে অধিকার দিতে হবে এবং সেটা যতটুকু উপরের দিকে নিয়ে যাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যদি আপনি সাঁওতালি ভাষায় দিতে পারেন, অসুবিধা কি? বাংলা ভাষা সাঁওতালি ভাষার থেকে অনেক বেশি ঋণ নিয়েছে, অনেক ঋণী। রাজশাহীর বড় বড় গবেষকদের লেখা আমি পড়েছি, আবি আবদুল্লাহ সহ। এখানে রাজশাহীতে ইনস্টিটিউট অফ বাংলাদেশের স্টাডিজ যে বই বেরিয়েছিল, ট্রাইবাল কালচারস ইন বাংলাদেশ, মাহমুদ শাহ কোরেশির সময়, ওইটা হচ্ছে ট্রাইবাল। এটা একটা রেসিস শব্দ। ভিন্ন জাতিকে ট্রাইব বলা এটা ক্ষমতার নিছক অন্ধ দাম্ভিকতা ছাড়া কিছুই নয়। এটা ন্যায়ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হতে পারে না। বাংলাদেশে এমনি সরকারি তালিকাভুক্ত আছে 45টি অন্য জাতির লোক আছে যাদের মাতৃভাষা বাংলা নয়, তা হবে না কেন? সোজা কথায় প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে যতটুকু সম্ভব শিক্ষা মাতৃভাষায় হওয়া বাঞ্ছনীয়, কিন্তু শিক্ষা যদি সম্পূর্ণ করতে চান আপনাকে আরও একটি বিদেশি ভাষা শিখতে হবে, সম্ভব হলে 2টো শিখতে হবে। কবিগুরু গেটের কথা আমি প্রায় প্রীতিভরে উদ্ধৃত করি যে একটি মাত্র ভাষা জানে, সে কোনো ভাষাই জানে না। কিন্তু মাতৃভাষা শিক্ষা না হলে শিক্ষা কখনো গভীরও হবে না, আনন্দদায়কও হবে না। এই জন্য শিক্ষার মাধ্যম দেশীয় ভাষা করা একেবারেই ফরজ। কিন্তু সে কথা কে শুনবে? ক্যাডেট কলেজগুলি বাংলা ভাষা শিক্ষা দেওয়া শুরু করেছিল 1972-এর পরে, পরে আবার ইংরেজিতে রিভার্ট করেছে। কিন্তু দেশে 4টা ক্যাডেট কলেজ করা, বলা হয়েছিল এরা সকলে মিলিটারি অফিসার তৈরি করার জন্য তাদের তৈরি করছে। কিন্তু মিলিটারি অফিসাররা শুধু ইংরেজিতে বলবে কেন? এই যে ঘড়িটা আমরা পেছনে দেখছি, বাঙালিরা কীরকম একটা অবিমৃষ্টকারী জাতি, এই ঘড়ির এইটা বাংলায় করা যায় না? এই জাপানি ক্যাসিও ঘড়ি এগুলো বলে তো বাংলা কয়, আসলে আমরা করতে চাই না। এইটা জাতি হিসেবে যে আপনি চিন্তা করছেন না, ভাগ্যে সেখানে সাংবাদিকতারা বাংলায় লিখেছেন, জার্নালিস্ট লেখেন নাই, এইরকম আর কি। এইরকম আছে অনেক কিছুই, আরও বহু আছে। আরেকটা বড় কঠিন প্রশ্ন, গণতান্ত্রিক জাতীয় শিক্ষানীতিতে কোনোভাবে এমন অভিযোজনের প্রেক্ষাপট বা সুযোগ নিশ্চিত করা সম্ভব কিনা যা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশসমূহের উচ্চশিক্ষাঙ্গনে রাজনৈতিক সচেতনতা সুস্থভাবে চর্চার নিশ্চয়তা দেয়, যেখানে অন্যান্য মৌলিক চাহিদা পূরণের তাগিদ একজন শিক্ষার্থীকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিতে যোগদানে প্রলুব্ধ করবে না? এটা তো কঠিন প্রশ্ন। এটা সম্ভব কীভাবে? আমি বললাম রাজনীতি বলতে কি বোঝায় এটা নিয়ে আমাদের একটা দ্বিধা আছে। একটাকে রাজনীতি বলা হয় ন্যাশনাল ইন্টারেস্ট, সেই জন্য আপনি শিশুরা ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষা করার জন্য, যখন ধরেন মুক্তিযুদ্ধের সময় আমাদের ছাত্ররা যখন যুদ্ধে গিয়েছে তখন তাদের কেউ কেউ বাধা দিয়েছে, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের সময় যে সমস্ত শিশু যুদ্ধে যোগ দিতে চেয়েছিল ইউরোপে, এমনকি তাদের উপনিবেশে বয়স 18 হওয়ার আগে কাউকে যুদ্ধে যোগ দিতে দেওয়া হয়নি, কারণ এটা যুদ্ধের নিয়ম। এমনকি দাগল যখন ফ্রান্সের মুক্তি ঘোষণা করলেন, লন্ডনে বসে প্রবাসী সরকার গঠন করলেন, তখন তার উপনিবেশের লোকরা এক শিশু যার বয়স তখনও 18 হয়নি যুদ্ধে যোগ দিতে চেয়েছিল, সেই ভদ্রলোকের নাম ফ্রান্স ফানো, তাকে ফেরত দেওয়া হয় এবং অপেক্ষা করে সে 18 বছর হওয়ার পর যুদ্ধে যায়। আমি সেই জন্য বলছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যাপারটি আলাদা স্কুল ছাত্রদের চাইতে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেহেতু ভোট দিতে পারে, যেহেতু তারা বিয়ে করতে পারে, অবশ্য মেয়েরা বোধহয় পারে, ছেলেরা পারে না বোধহয় 18 বছরে, যেহেতু তারা কাদের ক্রিমিনাল লায়াবিলিটি তৈরি হয়,
সেই জন্য তারা রাজনীতি করার যোগ্য, তারা নাগরিক। কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে একটা রাজনীতি আছে। আমি বলছি বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে, তাদের ক্যান্টিনের খাবার কিভাবে হবে এবং তাদের পরীক্ষা ব্যবস্থা ন্যায়সঙ্গত হবে কিনা, এই সমস্ত প্রশ্নে ছাত্ররাই তো বেশি জানে। ইংরেজিতে একটা কথা আছে, দি ওয়ারার বেস্ট নোজ ওয়ার দ্য শু পিঞ্চেস। জোতা যে পড়েছে সেই জানে কোথায় কঙ্কর ঢুকেছে। কাজে ছাত্ররা যেহেতু ভুক্তভোগী, তাদের বাদ দিয়ে তো কোনো রকম সিদ্ধান্ত হতে পারে না। এই জন্য আমরা এটাকে প্রতীকীভাবে স্বীকার করেছি। সিনেটে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে বোধহয় 5 জন ছাত্র প্রতিনিধি রাখা হয়। দুর্ভাগ্যক্রমে আমিও একসময় ছাত্র প্রতিনিধি ছিলাম 1978-79 সনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 বছর আমি সিনেট মেম্বার ছিলাম। তো আমি জানি যে ছাত্ররা একটা ভূমিকা রাখতে পারে এবং সেটা আপনারা কিছু মনে করবেন না, শিক্ষকদের চেয়ে খুব একটা খারাপ হয় না, কিন্তু শিক্ষকদের সংখ্যা অনেক বেশি। এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ফান্ডিং গভর্নমেন্ট থেকে আসে, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়ে, সুতরাং সেখানে একটু কম শিক্ষক দেওয়া হয় শিক্ষকদের। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রিয়েটিভ স্কুল থেকে স্পেসিফিক বিষয় যেমন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশল ডিগ্রি অর্জনের বাছাই পর্বটা কেমন হবে, এটা আরও কথা আছে। আর যারা বাদ পড়বে তাদের পরবর্তীতে কোথায় সুযোগ দেওয়া হবে, এখানে দুটো প্রশ্ন। এটা হলো অর্থশাস্ত্রের মূল প্রশ্নের মধ্যে একটা হচ্ছে, অ্যাডাম স্মিথ প্রভৃতি অর্থনীতিবিদ বলতেন বাজারের একটা হাত আছে যেটা অন্ধ, লুকোনো, হিডেন হ্যান্ড, ইনভিজিবল হ্যান্ড, যে সমাজের যত চাহিদা এবং যত সমাজের সরবরাহ তার মধ্যে আপনা আপনি একটা মিল হয়ে যাবে, মানে কেউ বেকার থাকবে না, কোনো দ্রব্য অবিকৃত পড়ে থাকবে না। কিন্তু ইতিহাস গত 200-250 বছরে দেখিয়েছে যেটাকে বলা হয় ওভার প্রোডাকশন ক্রাইসিস। বড়লোক এত সম্পদ তৈরি হচ্ছে যেটা তারা সার্থকভাবে বেচে মুনাফা আদায় করতে পারছে না, তার ফলে মুনাফার হারের পতন হয় বলে তাদের জিনিস ধ্বংস করতে হয়। আমি যে শিক্ষার ক্ষেত্রে এটা দেখা দিয়েছে, কোথাও কোথাও ওভার প্রোডাকশন অফ গ্র্যাজুয়েট হচ্ছে। তাহলে তাকে আমি কোন জায়গায় নিয়ে যাব, দুটো কথা এখানে জড়িত। সমাজের চাহিদা কত, ধরুন সমাজের কত ডাক্তার আমাদের দরকার, কিন্তু আমরা ডাক্তার হতে চাচ্ছি কেন? আসলে কি আমি মেডিকেল বিদ্যাকে প্রশংসা করে তাকে ভালোবেসে তার প্রেমে পড়ে ডাক্তার হতে চাচ্ছি, না পয়সার জন্য ডাক্তার হতে চাচ্ছি? এই বিষয়টা এখনো মীমাংসা হয়নি। অথবা বাড়িঘরে সবাই বলছে ডাক্তার হলে তুমি দ্রুত একটা এমপ্লয়মেন্ট পাবা, অথবা ডাক্তারি স্বাধীন পেশা। যেমন আমি নিজে ওকালতি পড়েছিলাম, বলছি কি ওকালতি স্বাধীন পেশা, পরে দেখলাম ওকালতের চেয়ে বড় পরাধীন পেশা আর নাই, আমি ওটা ছেড়ে দিলাম। এর মানেটা কি? আমি ওকালতের যোগ্য নই, এটা বলতে আমার কোনো লজ্জা নাই, কিন্তু আমি অন্য একটা কিছু করার হয়তো যোগ্য হতেও পারি। এই জন্য শিশুর অ্যাপটিচিউড, অ্যাবিলিটি ইংরেজিতে এইগুলি বলে, এবং তার স্কলাস্টিক অ্যাপ্রোচ এগুলি নিয়ে নির্ধারিত হয়। 16 আনা সংঘর্ষবিহীন কোনো সিদ্ধান্ত হবে না। কিন্তু আমি আবার বলছি, যেটাকে আমি নাম দিয়েছি ক্রিয়েটিভ স্কুল, মানে মাধ্যমিক বিদ্যালয়ের শেষ পর্ব। ধরেন জাপানে এটাকে বলা হয় দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী। তখন এটা বলা যায় প্রি ইউনিভার্সিটি, প্রি মেডিকেল, আমাদের দেশে এটা উচ্চ মাধ্যমিক হয়েছে আর কি। তখনই বোঝা যায় শিক্ষকরা যে তাকে পড়াশোনা সত্যি সত্যি করা তা কি না দেন। আমি তো অনেক সময় সেখানে আলোচনা করতে পারছি না। একটা সমস্যা হচ্ছে অ্যাবসেন্টিজম, অনেক ছাত্র ক্লাসে যায় না। এটা নিয়ে আমরা ছাত্রদের গালিগালাজ করি, কিন্তু কেন সে যেতে চায় না, আবার কেন সে কোনো কোনো সেমিনারে আসার জন্য সে মুখিয়ে বসে থাকে, পয়সা দিয়ে রেজিস্ট্রি করে যায়, এটা নির্ভর করে শিক্ষার কোয়ালিটির উপর। তো এই কথাগুলো যদি আমি একসাথে আলোচনা করতাম তাহলে বোঝা যেত যে শিক্ষকরা যদি সত্যিকারের শিক্ষা দিয়ে থাকেন, তারা কোনো একটা শিশুকে, যে একজন ছাত্রকে যে 10 বছর ধরে দেখছে, বুঝতে পারবে তার কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে তার অ্যাপটিচিউড আছে। এটা না দেখে যদি তাদের শুধু পয়সার লোভে যেখানে চাকরি পাওয়া যায় সেখানে পড়ায়, এটা হবে না। আমি বারবার বলি, বিশ্ববিদ্যালয় হচ্ছে যে শিক্ষা বিক্রয় করা যায় তার প্রতিষ্ঠান নয়। বিশ্ববিদ্যালয়ের আসল সংখ্যা কি? যে বিদ্যা বাজারে বিক্রয় করা যায় না, বিশ্ববিদ্যালয় সেই বিদ্যা দান করবে। ইউনিভার্সিটি ইজ নট এ ইউনিভার্সিটি অফ এক্সেলেন্স, এটি ইউনিভার্সিটি ইজ এ ইউনিভার্সিটি অফ থট। আপনার পৃথিবীতে চিন্তা কোথায় করবে? একজন আমাকে এখানে প্রশ্ন করেছে, আমি অবশ্য কথাটা ওনার সাথে একমত নই, যদি বা বলছে এত বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আপনি এত বড় বুদ্ধিজীবী হলেন কিভাবে? এটার মধ্যে একটা মিথ্যা কথা আছে। মিথ্যা কথা হচ্ছে, এর মধ্যে মিথ্যা কথা হচ্ছে আমি এত বড় বুদ্ধিজীবী হই নাই, সুতরাং আপনার সমস্যার উত্তর হয়ে গেল। এই শিক্ষা ব্যবস্থা সত্যিকারের বুদ্ধিজীবী হলে আরও অনেক কিছু করতে পারতাম। তবে আমি এটা মনে করি
আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো জিনিসকে যেমন পেয়েছি তেমন গিলে না ফেলা, একটু চিবানো, মানে চিন্তা করা। তাহলে আমার বক্তব্য হচ্ছে আমাদের এখানে 1963 সনে প্রথম এসএসসি পরীক্ষা চালু হয়, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এর আগে এটাকে বলা হতো এন্ট্রান্স পরীক্ষা, তারও আগে বলা হতো ম্যাট্রিকুলেশন পরীক্ষা। এন্ট্রান্স, হ্যাঁ এন্ট্রান্স মানে কি, হ্যাঁ এন্ট্রান্সের মানেটা কি? প্রবেশিকা। আমরা কেন প্রবেশিকা পরীক্ষা বলতাম না? প্রবেশিকা কি? এটার নাম ছিল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার পরীক্ষা। তারপরে ম্যাট্রিকুলেশন মানেও তাই, ম্যাট্রিকুলেশন আক্ষরিক করতে হচ্ছে রেজিস্ট্রেশন। আই ম্যাট্রিকুলেটেড মানে আই রেজিস্টার্ড, বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি, এটা হলো ভর্তি পরীক্ষা। প্রবেশিকা ভর্তি একই কথা, ইংরেজিতে শব্দ শুধু বদলায়। দাসেদের ভাষা না বলে বলছে ভার্নাকুলার। ইংরেজিতে যত দলিল আছে, বাংলা কি ভার্নাকুলার, উর্দু কি ভার্নাকুলার, হিন্দি কি ভার্নাকুলার, মানে যত অবজ্ঞা এবং অবহেলার ভাষা, এটা আমাদের লোকেরা। আমাদের শ্রীমতী রৌনক জাহান, বিখ্যাত অধ্যাপিকা, তার বই হচ্ছে পাকিস্তান ফেইলিউর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন, হার্ভার্ডে প্রকাশিত তার থিসিস। সেখানে বারবার লিখে শেখ মুজিবুর রহমান ইজ এ ভার্নাকুলার এলিট। অনুবাদ করলেন কি, শেখ মুজিব হচ্ছে দাস অভিজাত, বাংলা অনুবাদ করলে আর কি। এটা অনেক সময় বুঝে লিখি, অনেক সময় না বুঝে লিখি আমরা। যা হোক, আমি বলছিলাম আচ্ছা সেটা ওই যে দাখিল দাখিল, তারপরে আমরা তো সবাই ফাজিল হয়ে গেছি এখন, বুঝতে পারছেন না? তো যা হোক, আপনি হচ্ছেন কামেল। এনিওয়ে, তা আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলাম, আমরা প্রবেশ করেছিলাম ক্লাস 9-এ। আমাদের ঠিক করে দেওয়া হয়েছে আমি বিজ্ঞানে পড়বো না মানবিকে পড়বো। এইটা পৃথিবীর কোথাও নাই, আমেরিকানরা শুধু এটা নিউ কলোনিতে চালু করেছিল। আমি বারবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষকদের অনুরোধ করে বলে, আপনি কি গবেষণা করেন? আপনি এটাও জানেন না? 1963 সনে এসএসসি চালু হয়েছে, আমি এসএসসি পাস করেছি 1973 সনে, মানে আমি 11 বর্ষের গ্র্যাজুয়েট। আমাদের এখন যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, ওনারা প্রথমবার এসএসসি পাস করেন 1963 সনে। অধ্যাপক স্বপন আদনান, ওয়াহিদুদ্দিন মাহমুদ, এরকম ওই যুগের বহু পণ্ডিত পাবো আমরা যারা প্রথম এসএসসি পাস। এটা চালু হয়েছে কিভাবে? ওই গ্রুপিংয়ের ভিত্তিতে। এরপরে এইচএসসি হলো ওই বছরেই, ইত্যাদি। আমার বক্তব্য হলো এটা নিয়ে আমাদের ভাবা উচিত ছিল। নবম শ্রেণীতে একজন শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করে দেওয়ার যে যুক্তি, এটা কিন্তু খুব প্রিম্যাচিওর যুক্তি। এর পিছনে আসল যুক্তিটা কি জানেন? অষ্টম শ্রেণী থেকে শিশুকে ভোকেশনালে যাবে এটা ঠিক করে দেওয়া। তার নানা রকম পথ আছে, ভোকেশনাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে, ডিপ্লোমা থেকে আবার বিএসসি ইঞ্জিনিয়ার হবে। সোজা কথায় সমাজে যে শ্রেণীভেদটা আছে সেটা শিক্ষা পুনরুৎপাদন করে। উচ্চ বর্ণের শিক্ষা, নিম্ন বর্ণের শিক্ষা আগে ছিল চিরনির্ধারিত, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, শূদ্রের ছেলে শূদ্র হবে। বুর্জোয়া শ্রেণীর যেই বিপ্লবকে কার্ল মার্কস পর্যন্ত স্বাগত জানিয়েছিলেন, কমিউনিস্ট পার্টির ইশতেহার যদি পাঠ করেন, যে বুর্জোয়া শ্রেণীটা বিপ্লব সাধন করেছে, সেটা কি? সে সমস্ত ব্যবধান তছনছ ভেঙে দিয়েছে। নজরুলের বিদ্রোহী কবিতা যে আছে, আমি ভেঙে দেই সব ব্যবধান। কিন্তু এটা আবার উৎপাদিত হচ্ছে এই ফর্মে, যে উচ্চ শ্রেণীর বড়লোকের ছেলেমেয়েরা অফিসার হবে, কারণ তার স্কুলিংয়ের মধ্যে দিয়ে সে ক্যাডেট কলেজে ভর্তি হবে, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, সে বিএসসি পাস করবে। এবং গরিবের ছেলেমেয়েরা আস্তে আস্তে ঝরে গিয়ে সে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হবে, সে পাইলট হবে না। আমি বলছিলাম যে সবাই পাইলট হবে, কেউ কেউ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হবে, কিন্তু সেটা নির্ধারণের প্রক্রিয়াটা কি গণতান্ত্রিক হবে, ন্যায়ভিত্তিক হবে না হবে না? এই প্রশ্নটা আমাদের করতে হবে। এই জন্য বলা হচ্ছে, যেহেতু আপনি শুরুতেই বলেছেন মানুষের মাঝে ইচ্ছে থাকলে সে শিক্ষা অর্জনে সক্ষম, আদতে এত ছোট বয়সে শিক্ষা গ্রহণকারী সম্ভব? মানুষের শিশুকে প্রথমে আমি বলেছি, শিশু অনেক সময় খেলাধুলা করে গাছে যেতে চায়। আমি যে বইটার নাম বললাম, এমিল অর এডুকেশন বাই জাজা গ্রোসো, সেই বইটা আছে। শিশুর বয়স 16 বছর হওয়া পর্যন্ত তাকে কোনো বই দেবেন না। শিশু প্রকৃতির সাথে মিলেমিশে নদীতে সাঁতার কেটে গাছে উঠে লেখাপড়া শিখবে, সেটাকে বলা হয় রোমান্টিক ভিউ অফ এডুকেশন। আমি পুরোপুরি সেটার মানে গ্রাহক হতে চাই না। আমি বলছি শিক্ষা প্রথম দিকে শিশু না চাইলেও তাকে মা বাবাকে পড়াইতে হয়। এই জন্য এটা নাম দিয়েছি অ্যাক্টিভ স্কুল। শিশুকে করাইতে হবে। এক শিশুর গল্প আছে না, কিছুতেই শিখবে না, তখন মাস্টারকে বলছে তাকে বাগানে নিয়ে যাও, একটা বল নিয়ে দেয়ালে মারো, বলো বলটা মারো, 1 2 3 পরে শিশু বলে আম্মা আম্মা, শেখাচ্ছে কিন্তু আমি শিখবো না। এরকম অনেক শিশু রেজিস্ট্যান্ট আছে। সেইটা না, শিশুকে শেখাতে হবে খেলার মাধ্যমে, এটা ঠিক আছে। কিন্তু তাকে 8 ঘন্টা বসে যদি ওই বয়সে তাকে শিক্ষা না দেন, সে পরবর্তীকালে বসে কঠোর কাজ করতে পারে না। সে তো প্রবন্ধ লিখতে পারবে না আমার মতো, বলে কি আমি লিখতে পারি না, কোমরে ব্যথা করে। এটা যেন না হয়। লেখাপড়ার জন্য
পরিশ্রম করতে। আচ্ছা, এটা একটা কঠিন প্রশ্ন। এটা হচ্ছে বাংলাদেশে দ্বাদশ শ্রেণী পাশের পূর্বেই অনেক সময় স্টুডেন্টরা ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। আপনি দেখবেন অনেক লোক আছে একেবারে না পড়েও রাজনীতির সাথে জড়িয়ে পড়ে, নানা সময় লোকে জড়ে, সেটা একটা স্বতন্ত্র প্রশ্ন, আমি পরে আসছি। আরটা হচ্ছে কি, আপনার কাছে ছাত্র রাজনীতির বিকল্প কী? আর আবার হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্ব তৈরির কারখানায় পরিণত হয়েছে? না, বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে শিক্ষিত বেকারত্ব তৈরির জন্য। কাজেই বিশ্ববিদ্যালয়কে একলা দায়ী করা যায় না। বিশ্ববিদ্যালয়ে আসছে বলে তিনি বেকার হয়েছেন তা নয়, কিন্তু সমাজে যে বেকারত্ব আছে। এবং আর এটা হচ্ছে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে প্রাক প্রাথমিক পর্যায়ে কীভাবে জীবনমুখী শিক্ষা ব্যবস্থা কার্যকর করতে পারি? না, প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কিন্তু জীবনমুখী নয়। আরেকটা প্রশ্ন পেলাম, এটা উচ্চশিক্ষায় প্রবেশে মেধাকে বেশিরভাগ ক্ষেত্রে শুধু ও একমাত্র মাধ্যম হিসেবে বিবেচিত হয় পাবলিক সেক্টর, অথচ পারিপার্শ্বিক মানে দারিদ্র্যের কারণে অনেক মেধা বিকাশের সুযোগ পায় না। সেক্ষেত্রে ভারতের মতো এসটি ওবিসি বাংলাদেশে চালু করা যায় কিনা? হ্যাঁ, এটা মনে হয় আমাদের প্রশ্নটা সেইটা নয়। বাংলাদেশে আমাদের দুটো জিনিস কথা, মানুষের মধ্যে বৈচিত্র্য থাকবে। বৈচিত্র্য আর বৈষম্য এক জিনিস নয়। আমি যে কথার উপর গুরুত্ব দিচ্ছি, বৈষম্য থাকবে না। তাহলে বৈষম্য শুরু হয় কখন থেকে? আমরা যখনই শিক্ষার কথা বলছি সাথে সাথে কিন্তু স্বাস্থ্যের কথাও বলতে হবে। এই দুইটাই হচ্ছে পাবলিক সেক্টর। চিকিৎসা যদি সহজলভ্য না হয় এবং চিকিৎসার প্রয়োজন হয় যেখানে খাদ্যের অভাব, পুষ্টি, সেটা যদি সহজলভ্য হয়, তার সাথে যদি আপনি উপযুক্ত শিক্ষা, উপযুক্ত শিক্ষক, উপযুক্ত প্রতিষ্ঠান, একসাথে এত কথা তো আর বলা সম্ভব না, তাহলে শিশুর জীবনের বিকাশটা সহজ হবে। এবং প্রাথমিক পর্যায়ে মা বাপ যে কাজটা আমাদের পরিবারে করে, আমরা এটার নাম দিয়েছি নন ফর্মাল এডুকেশন। বাড়িতে তো লেখাপড়া করে অনেকে, আগের দিনে কেমন ছিল, অনেকেই বিশ্ববিদ্যালয়ে যেতই না। বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজ শুরু হয়েছে কিন্তু গরিবের ছেলে মেয়েদের জন্যে। এটা আপনারা সকলেই জানেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে যেতে চাইতেন না, কিন্তু তার প্রতিভা বিকাশে বাধা হয় নাই। সবাই রবীন্দ্রনাথ ঠাকুর নন, এবং ম্যাট্রিক পাস না করলেও নজরুল ইসলামের মতো এত বেশি বিজ্ঞ লোক আমাদের সমাজে বেশি তৈরি হয়নি। কাজেই বিশ্ববিদ্যালয়ের সাথে ক্রিয়েটিভিটির যোগাযোগটা আমি এক মনে করি না। তো এই আমাদের শিক্ষক অনেক মানুষ আছে, তো মেধার নামে মানুষের শিক্ষার অধিকার হরণকারী এই পদ্ধতির অবসান কীভাবে সম্ভব? এটা তো কিছু না, এইটার নামই হচ্ছে ডিসক্রিমিনেশন। আমরা যেটা চাই যে কোনো ডিসক্রিমিনেশন না থাকুক। যে আদর্শের উপর ভিত্তি করে সারা পৃথিবীতে শিক্ষার সার্বজনীন অধিকার বলে স্বীকৃত হয়েছে, সেটা কী জন্য? শিক্ষা যে কর্মীদের তৈরি করে, এক ধরনের লোক হচ্ছে যাদেরকে আমরা বলি উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় ফাংশনারি, রুলিং ক্লাস। আরেক দল কি, যারা দোজ হু আর গভর্ন, রুল। গণতন্ত্রের মূল সংজ্ঞাটা হচ্ছে যেখানে যারা আজকে শাসিত তারা আগামীকাল শাসক হতে পারবে, এই সম্ভাবনাটুকু জীবিত থাকে। যদি এই সম্ভাবনার দ্বার আপনি বন্ধ করে দেন, তাহলে কিন্তু গণতন্ত্র নিহত হলো। আচ্ছা, যখন শাসন চলে, আমরা গণতন্ত্র বলতে বোঝাই যে আমাদের এখানে যে পদ্ধতিতে চলে, সংখ্যাগরিষ্ঠ যখন সরকার গঠন করবে। আমাদের উপমহাদেশে কি হয়েছে? দেশ ভাগ হয়েছে 1947 দুটো দেশ হয়েছে, আমরা আরেকটা দেশ করেছি। এছাড়াও যে দেশগুলো পাশে আছে, কি নেপাল, কি শ্রীলঙ্কা, কি মালদ্বীপ, কি ভুটান, সব জায়গাতে দেখবেন এই বর্তমান পদ্ধতির ফলে অনেকগুলো লোক সংখ্যালঘু হয়ে গিয়েছে। এই সংখ্যালঘুত্বের ধারণাটাই হচ্ছে বৈষম্য তৈরি করা। আপনি কেন কোন ভিত্তিতে সংখ্যালঘু বলছেন? যদি জাতির সব মানুষের একই ধরনের অধিকার হয়, তাহলে তো সংখ্যালঘু বলা উচিত নয়। একটা সংখ্যালঘু হচ্ছে ভাষাগত সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, নানা প্রশ্ন আছে। তখন থেকে প্রশ্নগুলো তৈরি হয়েছে। আমরা বলছি যে আপনি যে ধর্মেরই হন, আপনি যে ভাষারই হন, আপনার প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা লাভের অধিকারটার উপরে কোনো রকমের বাধা, সীমাবদ্ধতা আরোপ করা যাবে না। কারণ আপনি জাতির সম্পদ, শুধু পরিবারের সম্পদ নন। আপনাকে যদি এখন থেকে চাকরি করেন, আমি বেতন দিচ্ছি না, আপনি যেদিন স্কুলে ভর্তি হচ্ছেন তখন থেকে আপনাকে বেতন দিলে অসুবিধা কী? আপনি তো সমাজ কাছে এটা বহুগুণে বর্ধিত করে ফেরত দেবেন। এটা পাশ্চাত্য করেছে কি, শিক্ষার্থীদের লোন চালু করেছে। তা আমরা সেটা করতে পারি না। হ্যাঁ, এগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তো আমি এগুলো আর আলোচনা করছি না। একজন লিখছে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ন্যায়সঙ্গত গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠায় কীভাবে ভূমিকা রাখতে পারি? শিক্ষক এবং ছাত্রদের যেটা কাজ, সেটা হচ্ছে শিক্ষাটা ভালোভাবে করা এবং সেইটা ইমিডিয়েটলি যার সাথে আপনি যোগাযোগ করছেন তার সাথে এটা আলোচনা করা। আমরা যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আলোচনা করছি, লিখছি,
এটা গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠার পক্ষে জনমত তৈরির একটা বড় ভূমিকা রাখে। জনমত ছাড়া আপনি রাষ্ট্রে কোনো পরিবর্তন করতে পারবেন না, গায়ের জোরে পরিবর্তন করতে গেলে চলবে না। তাহলে আপনার যুক্তিটা জনসাধারণের মধ্যে প্রচার করা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, চাকরি পরীক্ষার যে প্রশ্ন কাঠামো সেটাকে শিক্ষার নিম্নমানের জন্য দায়ী, সেটা বলা মুশকিল। শিক্ষা যদি আমি গোড়ার থেকে করি, আমাদের শিক্ষার মূল জিনিসগুলো কী কী শেখাতে হবে। ভারতে আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, সেখানে পরীক্ষা দেখাচ্ছে যত লোক গ্র্যাজুয়েট হয়েছে তাদের পর ইউজিসি একটা পরীক্ষা নেই, ইউজিসি নেট পরীক্ষা বলে। দেখা যাচ্ছে গড়ে দেখা যায় ভারতের 20-22টি প্রদেশের উপরে পরীক্ষা নেওয়া হয়েছে 10 বছর ধরে, শতকরা 6 জন ওই পরীক্ষা পাশ করে। মানে তারা গ্র্যাজুয়েশনের যে মান সেই পরীক্ষা তারা পাশ করে না, কিন্তু তারা তো ডিগ্রি পেয়ে যাচ্ছে। আমাদের যে বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে তার মধ্যে প্রধান মোটিভ হচ্ছে বর্তমানে যেহেতু জানেন যে সমাজে যত চাহিদা তার চেয়ে বেশি তত বেশি সরকারি প্রতিষ্ঠান নেই, তাহলে প্রাইভেট প্রতিষ্ঠান হয়েছে। প্রাইভেট প্রতিষ্ঠান যদিও বা বলছে এটা নন প্রফিট, তারা কিন্তু প্রফিটের জন্য এটা করছে। তার একটা কারণ এগুলো কোচিং সেন্টারে পরিণত হয়েছে অন্তত বেশিরভাগ। তার ফলে শিক্ষার মান ক্রমশ কমতে শুরু করেছে। আর আমাদের বিশ্ববিদ্যালয়েও মানে সরকারি বিশ্ববিদ্যালয়েও নানা রকমের সমস্যার কারণে, যেগুলো আপনারা জানেন, এই জিনিস হয়েছে। এখানে আরও বড় বড় প্রশ্ন আছে, এগুলো উত্তর দেওয়া যাবে না। এই যে একটা হলো ছাত্র রাজনীতির রূপরেখা। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিছু শিক্ষকদের ক্লাস করে খুব আফসোস লাগে। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। আমি নিজেও তাদের অন্তর্ভুক্ত, যেহেতু আমিও শিক্ষকদের একজন, আমাদের শিক্ষকদের স্বার্থ নিয়ে বলতে হয়। আমি অন্য একটা জায়গাও বলেছি, পৃথিবীর নিয়ম আছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার আগে আপনাকে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক অথবা প্রাথমিক বিদ্যালয়ে 2 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ভালো হতো। আমরা শিক্ষক নিয়োগের শর্ত হিসেবে এটা দিলে হয়তো জনপ্রিয় হবে না। কেমন করে পড়াতে হয়, কেমন করে সাথে হলে, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলি। যখন আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই বলছি, ক্লাসের সাইজ যখন 20 জনের বেশি হয় আমি নাম মনে রাখতে পারি না। যদি ব্যক্তিগত এখন যা হচ্ছে কি অনলাইন ক্লাস, রিসোর্স এডুকেশন, কি ওপেন অনলাইন পরীক্ষা হচ্ছে এখন সর্বত্রই হচ্ছে, এবং এটা বিশ্বব্যাংক থেকে উৎসাহিত করা হচ্ছে। শিক্ষা একটা পণ্য এবং বিশ্ব বাজারের সাথে, অর্থাৎ বাজারে নিয়োগের সাথে সঙ্গতি রেখেই আপনি তাদেরকে শিক্ষিত করেন। এইটা নাম হলো ডিমান্ড ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, এবং আগে থেকে নির্ধারণ করেছে কি আউটকাম বেসড লার্নিং। এই টিচিং এবং শিক্ষাকে বলা হচ্ছে আপনি কি চান। এখন যে সমস্ত কর্পোরেট প্রতিষ্ঠানে আপনি নিয়োগ পাবেন, এর যেমন এক ধরনের ট্রেনিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে লেখাপড়াকে সীমিত করা হচ্ছে, যেটাকে আমরা বলি হিউম্যানিটিস, হিস্ট্রি, ফিলসফি, লিটারেচার এবং ক্রিয়েটিভ থিঙ্কিং, সেটা বিশ্ববিদ্যালয়ে ক্রমশ নিরুৎসাহিত হচ্ছে, কারণ তাকে চাকরি দেওয়ার মতো সমাজে চাকরি নাই। তাই অথচ সমাজে সেটাই বেশি দরকার যেটা বাজারে চাহিদা নাই। সমাজ শুধু বাজারের উপর ভিত্তি করে চলতে পারে না। এই জন্যই রাষ্ট্রকে, যেমন ধরেন বাংলাদেশে এখন সংস্কৃত শিক্ষার দরকার কি বলবে, কিন্তু সংস্কৃত একটা প্রাচীন ভাষা, যেটা বাঁচিয়ে রাখার জন্য আমাদের শুধুমাত্র বিনা মুনাফায় বিনিয়োগ করতে হবে। এইটা কোনো প্রাইভেট সেক্টর করবে না, রাষ্ট্রকে এটা করতে হবে। আমাদের আরেকটা দ্বন্দ্ব হচ্ছে, বাংলাদেশ এখনো শিল্পায়িত হয় নাই কেন? সবাই গার্মেন্টস করতে চায়, কিন্তু স্টিল মিল কেউ করতে চায় না কেন? কারণ তাতে আপনার 20 বছর মেয়াদি বিনিয়োগ করা লাগবে। এটা রাষ্ট্র ছাড়া বিনিয়োগ করতে পারে এমন শিল্পপতি বাংলাদেশে নাই। তাহলে বাংলাদেশে কী করবে? আপনি অন্যান্য দেশের উপর নির্ভরশীল হবেন। আপনি যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই থেকে যাবেন। লেখাপড়ার ক্ষেত্রে তাই মৌলিক লেখাপড়া, আমাদের এখানে ফিজিক্সের জন্য বড় গবেষণাগার হবে না, আপনার মহাকাশ ল্যাব হবে না, যেহেতু এটাতে বিনিয়োগ করার মতো পয়সা আমাদের নাই। অথচ এইটা না করলে আপনি আধুনিক বিশ্বে প্রতিযোগিতামূলক শিল্প গড়ে তুলতে পারবেন না, আপনার সামরিক শক্তি বাড়বে না এবং অন্যান্য জিনিস বাড়বে না। এই ক্ষেত্রে রাষ্ট্রের দরকার। তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু অনিয়ম, কিছু না, বেশ অনিয়ম হয়েছে। সেই জন্য জ্ঞানী এবং যোগ্য শিক্ষক যদি আপনি সত্যি চান, তাহলে আপনাকে শিক্ষকদের সেই মর্যাদাকে, সেই আসনে নিতে হবে, মানে সেই নিরাপত্তাকে নিতে হবে। এখন আমাদের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি হয়েছে, এখানে কোনোটাতে শিক্ষকদের কোট আনকোট রাজনীতি করার অধিকার নাই। রাজনীতি করার অধিকার মানে তাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নাই। নিজের বেতন কত, কোনো বেতনের স্কেল নাই, কোনো পেনশন নাই, কোনো ক্যাজুয়াল লিভ নাই। বিশ্বাস হয় আপনাদের? এবং তার তো কোনো ক্যারিয়ার প্ল্যান নাই। তো সেই শিক্ষক পড়াবে কী করে? এবং কোনো কোনো জায়গায় তাকে কোর্স প্রতি বেতন দেওয়া হয় 8,000 টাকা। 8,000 টাকা নয়, একটা কোর্সের জন্য যদি আপনি মাত্র আপনাকে 30,000 টাকা দেওয়া হয়, তাতে ট্যাক্স হিসেবে কেটে রাখা হবে ধরেন 5,000 টাকা,
এটা 4 মাসের বেতন 30,000 টাকা, তার মাসে 7,500 টাকা হয়। তো মানে শিক্ষকদের গালে দেওয়ার আগে শিক্ষকদের দুরবস্থার কথাটা খেয়াল করতে হবে। এখন হচ্ছে কি আমাদের এখানে বিসিএস দিতে না পারিয়া আমরা শিক্ষক হই, এই তো আসল কথা। তো সেই শিক্ষক ভালো পাবেন কিভাবে? আচ্ছা, ন্যায়সঙ্গত গণতান্ত্রিক জাতীয় শিক্ষানীতির মূল সোর্স কোথায় থেকে নিতে পারি? ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য না অন্যত্র? আমার মনে হয় পৃথিবীর কেন্দ্র কোথায়? নাসিরুদ্দিন আফেন্দি ওরফে নাসিরুদ্দিন হোজ্জাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, চীনের উত্তরে তুর্কিস্তানে তার বাড়ি ছিল। তো উনি বলছিলেন কি, আমার গাদা চড়তেছে ওইখানে দেখেন না, ওখানে ওর সামনের দিকে ডান পায়ের খুর যেখানে বিভক্ত হয়েছে পৃথিবীর কেন্দ্র সেখানে। তো ও বলেছে ওখানে পৃথিবীর কেন্দ্র হলো কিভাবে? সে বলে ওটা যে পৃথিবীর কেন্দ্র নয়, আপনি প্রমাণ করুন। পৃথিবীতে আপনি যেখানে আছেন সেটাই পৃথিবীর কেন্দ্র। আমরা তাই মানে এত অ্যারোগ্যান্ট হব না যে আমরা আর কারো কাছ থেকে শিখব না। আপনি দরকার হয় চীন থেকেও জ্ঞান অর্জন করবেন। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বেশি, চীনে দরকার লাগেও আপনি জ্ঞান প্রচুর করতে পারেন। তাহলে ইউরোপ থেকে যেটা অসুবিধা না। ইউরোপীয়রা যেটা করেছে এখন, যেটা ইউরোপীয় বিশ্ববিদ্যালয় ইটালি এবং ফ্রান্স থেকে শুরু হয়ে ইংল্যান্ড হয়ে যেটা গেছে, এটার উৎস মধ্যপ্রাচ্য। অন্তত ইটালিতে ধরেন প্যারিস বিশ্ববিদ্যালয়ে ত্রয়োদশ শতাব্দীর প্রথম ভাগে 1230-এর দিকে প্রথম বিএ ডিগ্রি দেওয়া শুরু হয়। এটা ল্যাটিন শব্দ হচ্ছে বাকালোরিয়াস। আমি জানতাম না এটা আগে, এক মনীষীর কাছে এক এনসাইক্লোপিডিয়াতে দেখলাম এটা আরবি শব্দ থেকে নিয়েছে। বলে বিহক আল রিবাইয়া, মানে হচ্ছে বাই রাইট অফ আর দি অথরিটি গিভেন বাই অ্যানাদার, যদি আক্ষরিক অনুবাদ করেন। আমার শিক্ষক আমাকে এখন এজাজত দিয়েছেন যে আমি এখন পড়াতে পারবো, এটা প্রথম ডিগ্রি। ওই নামটা পর্যন্ত ওরা গ্রহণ করেছে। অর্থাৎ 1231 খ্রিস্টাব্দে প্যারিস বিশ্ববিদ্যালয়ে প্রথম ডিগ্রি দেওয়া হয়, যেটার নাম হচ্ছে বাকালোরিয়াস। সেখান থেকে আমরা যে পাস করেছি তাকে বাকালোরিয়েট বলি, যেটি ইংরেজি অনুবাদ হচ্ছে ব্যাচেলর। এটা আরবি অর্থ হচ্ছে বাই রাইট অফ রিপোর্টেজ। রিপোর্টেজ মানে আপনার শিক্ষক আপনাকে অনুমতি দিয়েছেন, আপনাকে পাগড়ি দিয়েছেন। এই জন্য সব জায়গা থেকে শিখে। ইউরোপীয়রা তো উন্নত হলো কি জন্য? আরবদের কাছ থেকে শিখেছে, এবং আরবদের যেটা ত্রুটি সেটা তারা দূর করেছে। আরবরা যে সম্পত্তি দান করেছিলেন, আরব বলতে আমি বোঝাচ্ছি মরক্কো থেকে শুরু করে বাগদাদ পর্যন্ত, এমনকি সেটা ইরান খোরাসান পর্যন্ত প্রসারিত হয়েছে, তুর্কিস্তান পর্যন্ত। সেখানে ওয়াকফ সম্পত্তি ছিল প্রধান মাধ্যম। কারণ দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ এ ফ্রি লাঞ্চ। বিশ্ববিদ্যালয় বিনা পয়সায় কোনো দেশে চলে না। আশ্চর্য ব্যাপার দেখবেন যে আপনি মরক্কোতে যে ফেজে যে আল কারাবাইন বিশ্ববিদ্যালয় হয়েছে, এখানে ছাত্রদের কোনোদিন বেতন দিতে হতো না। থাকা খাওয়ার জন্য তাদেরকে অ্যালাউন্স দেওয়া হতো। আমাদের এখানে তার অনুকরণে এক ধরনের বৃত্তি দেওয়া হয় শুধু মেধাবী ছাত্রদের, আর কতগুলি ছাত্র যাদের মেধা কম তাদের বৃত্তি দেওয়া হয় না। প্রত্যেক ছাত্র যাকে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছেন তাকে তো মেধাবী গণ্য করতে হবে আপনাকে। আপনি তাকে খাওয়ার পয়সা দেবেন না, চলার পয়সা দেবেন না, এটা কেমন করে হয়? পৃথিবীর যে কোনো দেশে যারা উন্নতি লাভ করেছে সব দেশেই শিক্ষা ছিল অবৈতনিক। এখন আধুনিক ইউরোপের অনুকরণে আমরা যেটা করেছি, ইউরোপের জ্ঞানটা না চাই আমরা সবৈতনিক ব্যবসা শুরু করেছি। এবং 1980 সনের পর থেকে বিশ্বব্যাংকের যে নিউ লিবারেলিজম বলা হয়, তারা এইভাবে জ্ঞানকে বিক্রয়যোগ্য পণ্য হিসেবে ঘোষণা করেছে। অথচ আমরা যেটাকে বলছি গণতান্ত্রিক শিক্ষানীতি, সেখানে জ্ঞান কি জিনিস? ইটস এ পাবলিক গুড, যে পাবলিক প্রপার্টি। সুতরাং এটা যেমন রাস্তার উপরে আপনি প্রয়োজনে মাঝে মাঝে এক্সাইজ ডিউটি নেন, কিন্তু বাতাসের উপরে ডিউটি নেওয়া এখনো শুরু হয় না। ভবিষ্যতে অক্সিজেন আমাদের কিনে কিনে চালাতে হবে। পানি তখন বোতলে চলে আসছে, লেখাপড়া এরকম বোতল করে বিক্রি হচ্ছে। এটা কিন্তু আমাদের শিক্ষার উন্নতির জন্য, অন্তত যে দেশকে উন্নতিশীল দেশ বলা হয় সেই দেশের জন্য মোটেও উপযোগী নয়। তো এইভাবে আরও আছে। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের কথা তো বলি, আমরা তো ইউরোপ থেকে নিচ্ছি, কিন্তু ইউরোপ থেকে যেটা ভালো সেটা না নিয়ে খারাপটা নিচ্ছি। যেমন শিক্ষাকে পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে। অনেক বলে তাহলে এই শিক্ষা লাভ করবে কী হবে? শিক্ষা যদি জাতীয় সম্পদ হয় তাহলে জাতি কোনো হয়তো বিনিয়োগ করবে না। জাতিকে আমরা কর দিচ্ছি। আমাদের যেখানে দরকার হয়েছে আমরা স্কাই স্ক্র্যাপার করতেছি। প্ল্যান হচ্ছে কি ঢাকায় 71 তলা, 52 তলা, 111 তলা বিল্ডিং হবে। কোথায়? পূর্বাঞ্চলে। সব নকশা কিন্তু পাস। এখন হবে কিনা আমি জানি না। ইঞ্জিনিয়ার সাহেবরা আমাকে দেখাচ্ছেন রাজুকের যে আমরা এরকম 3টা টাওয়ার করতেছি। এটা অনুমোদন করেছে আবুল মুহিতের আমলে, এখনো চলতেছে। এই যে মাল গড়ে উঠবে দেশে, পয়সা আছে বলে তো আপনি কেন 52 সনের স্মৃতি, 71 সনের স্মৃতি, আর সম্ভবত এখন অন্য কোনো একটা বর্ষের স্মৃতিকে বাড়াবার জন্য এটা 111 করেছে।
এবং কারো জন্মদিনকে উপলক্ষ করে বা কারো মৃত্যু উপলক্ষ করে এই প্ল্যান করেছে, আপনি লেখাপড়ার জন্য টাকা খরচ করার জন্য টাকা থাকে না, তাহলে মোট জাতীয় উৎপাদনের শতকরা মাত্র 2 ভাগ খরচ করছেন কেন? জাতিসংঘ নির্ধারিত ন্যূনতম, আমি ওই যে প্রথমে আমাদের ফান্ডিংয়ের কথা বলতে হবে, 2 নম্বর হচ্ছে এই যে প্রাইভেটাইজেশনের নামে শিক্ষা যে নষ্ট করা হচ্ছে এটা বন্ধ করতে হবে, এবং শিক্ষা যে সকলে আসতে পারতেছে না এই অ্যাক্সেসটা দিতে হবে। তারপরে কারিকুলামকে আপনার করতে হবে ন্যায়ভিত্তিক। আরেকজন প্রশ্ন করছে জীবিকা, শিক্ষা তো জীবিকা হবেই, এইসব প্রশ্ন নয়। আমি যে প্রশ্নটা তুলতে চাই, আপনি ইঞ্জিনিয়ার হবেন এইটাই আপনার একমাত্র শিক্ষা হলে যা হয় সেই বিপর্যয়ের মধ্যে আমরা এখন পড়েছি। আপনার তো ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে আমি মনে করি আপনার শিক্ষার মধ্যে নাগরিক হিসাবে আপনার অধিকার এবং কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকা উচিত। নাহলে দেশে যেটাকে আপনারা ফ্যাসিবাদ বলছেন, ডেসপটিজম, টিরানি, এটা হতে পারতো না যদি নাগরিকরা প্রতিরোধ করতেন। এখন ওই আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব বলে গেলেন, সেইভাবে যদি আমি বলি, যদি বিশ্ববিদ্যালয়ের হল কোনো ছাত্র সংগঠন জোর করে দখল করে রাখে, তখন যদি ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, প্রক্টর, প্রভোস্ট সবাই বলে যে কি আমরা একসাথে পদত্যাগ করব, চাকরি করব না, তাহলে কোনো সংগঠন মিলিটারিকে দখল করে রাখতে পারবে? এইটা আসলে হচ্ছে মানে আমি বলব ক্ষমতার উচ্চতম কেন্দ্র থেকে কলকাঠি না নাড়লে কখনোই বিশ্ববিদ্যালয়ের এই সংকট তৈরি হতো না। কাজে আমরা যদি সেটা বন্ধ করতে পারি, সেটা একমাত্র জনমতই বন্ধ করতে পারে। একটা পাকিস্তানের বলে আইয়ুব খানের পতন আমরা দেখেছিলাম চোখের সামনে, সেইটার সময় গ্রামে গঞ্জে তখন মানুষ আগুন দিতে শুরু করেছিল মৌলানার ভাসানের আহ্বানে, মানুষ গরু চোর ধরে পিটাচ্ছিল। লোক বলে গরু চোর কি দোষ করেছে? কারণ আইয়ুব খানের উপর যে রোষ, সেটা মানুষ গরু চোরদের ধরে ধরে পিটিয়ে মানুষ এটা প্রমাণ করেছে। মানুষ তখন বিডি চেয়ারম্যান এবং মেম্বারদের আক্রমণ করেছে। বেসিক ডেমোক্রেসি বলে একটা বস্তু ছিল আইয়ুব খানের সময়, বিডি বলতে মৌলিক গণতন্ত্র। এখনও তার কিছু কিছু নমুনা আপনারা দেখেছেন, তাদের সবটা ন্যায়সঙ্গত হয়েছে আমি বলছি না, কিন্তু মানুষের রোষটা কখন বিস্ফোরিত হয় অন্যায় ও বিচারের বিরুদ্ধে। এখন আশা ছেড়ে দেওয়ার সময় আসেনি। আমাদের দেশের মানুষ অনেক দেরিতে হলেও মাঝে মাঝে প্রতিবাদ করে। সেই প্রতিবাদটা যদি আমরা একটা প্রতিষ্ঠানের মধ্যেও করতে পারতাম, তাহলে এত বেশি অন্যায় হতো না। আচ্ছা, একজন আমাকে কঠিন প্রশ্ন করেছেন, আপনি ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমপর্যায় বলে উল্লেখ করলেন, কিন্তু শিক্ষার ফলগত দিক বিবেচনা করলে ভারতীয়দের উচ্চশিক্ষিত জনগণকে সারা বিশ্বে ডমিনেট করতে দেখা যায়। এ বিষয়ে আপনার মতামত কামনা করছি। এই বিষয়ে কোনো সন্দেহ নাই, ভারত অনেক বড় দেশ এবং ভারত আমাদের চেয়ে এগিয়ে আছে। আমি শুধু বলেছি এইটাই যে ভারত এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে একই বছরে, 1947 সালে। এটা অনেকে স্বীকার করতে চায় না, আপনার দ্বিমত করার অধিকার আছে। কিন্তু তারপরে 23 বছরে পাকিস্তান এবং ভারতের বিকাশের ইতিহাস একটু আলাদা। যেমন ভারত দ্রুত একটা সংবিধান গ্রহণ করেছে, দ্রুত একটা নির্বাচন দিয়েছে নেহেরুর আমলে, ভারত চীনের সাথে যুদ্ধ করেছে, পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে ইত্যাদি। ভারতের সমস্যা ভারত সমস্যা। আমরা দেশে পাকিস্তানের 23 বছর আমাদের দেশে বৃথা গিয়েছে মনে করি, কিন্তু বৃথা না গেলেও পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার চাইতে বা পাকিস্তানের সমৃদ্ধির তুলনায় ভারতের সমৃদ্ধি তো বেশি, এটা তো আমরা জানি। ভারত 1974 সনে পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছে, চীন 1964 সনে করেছে, রাশিয়া 1953 সনে হাইড্রোজেন বোমা বিস্ফোরণ করেছে। এগুলি যদি বৈজ্ঞানিক উৎকর্ষের পরাকাষ্ঠা আপনি মনে করেন, তাহলে ভারত প্রায় তাদের সাথে সমতুল্য। ভারতীয় শিক্ষার মান কিন্তু চীন এবং ভিয়েতনামের চেয়ে এগিয়ে ছিল, কিন্তু এই যে নিউ কলোনিয়াল নিউ লিবারাল ব্যবস্থা, এটাতে ভারতীয় শিক্ষার মান কিন্তু চীনের পিছনে পড়ে গেছে এবং ভিয়েতনামের পিছনে পড়ে গেছে। বর্তমানে সর্বশেষ তথ্য হচ্ছে বিশ্বজনীন কোয়ালিটির দিক থেকে। এটা ঠিক যে ভারতীয় একাডেমিকরা, ভারতীয় ইঞ্জিনিয়াররা কানাডায়, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় আধিপত্য করছে, সেটাও সেখানে। বাংলাদেশ তাদের সাথে কোনো কিছু তুলনীয়ই নয়। কিন্তু তারপরে আমি বলবো অন্যায় অবস্থার দিক থেকে বাংলাদেশে যেমন দারিদ্র, ভারতের দারিদ্র প্রায় তেমনই। আমাদের যে অশিক্ষার হার ভারতের প্রায় তেমনই। এর কারণ হচ্ছে ভারত শুধু বড় দেশ নয়, তার অনেক বেশি দোষ হচ্ছে কি অনেক বেশি দরিদ্র আছে সেখানে, অনেক বেশি আদিবাসী যারা চরম নিপীড়িত, এবং অনেক বেশি তাদের ভাষায় যাদেরকে দলিত বলে, শেডিউল কাস্ট বলে আছে। ভারতের বৈচিত্র্য আমাদের চেয়ে অনেক বেশি, সমস্যা অনেক বেশি। তবে এটা ঠিক যে ভারত আগে থেকেই তো পরিকল্পনা শুরু করেছে। ভারতের বিজ্ঞানীরা বিশ্বের মানে যাওয়ার যোগ্য, ভারতের নোবেল প্রাইজ পাওয়া অনেক বিজ্ঞানী আছে রামন থেকে শুরু করে। তো সেই জন্য আমি বলছি তুলনাটা হচ্ছে অন্য জায়গায়। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার বিস্তারে
একই তত্ত্বাবধানে বছর। তবু ভারত যেমন ধরেন নবম শ্রেণী থেকে তাদের বিজ্ঞান, মানবিক, বাণিজ্য এই বিভাজন করে নাই, তারা একাদশ শ্রেণী থেকে করেছে, সেটাও অবৈজ্ঞানিক। আপনার দ্বাদশ শ্রেণী শিক্ষার আগে আপনার কোনো রকম এই বিভাজন করা ঠিক নয়, কিন্তু এ কথা কে বলবে? আমি বলছি ভারতের, সেদিন আমি এক বক্তৃতা দিচ্ছি যাচ্ছিলাম এক জায়গায়, কথা উঠলো এভাবে, সেখানে এজি মাহমুদ সাহেব উপস্থিত ছিলেন। এজি মাহমুদ মানে হচ্ছে 1977 সালে জাপানি বিমান হাইজ্যাক করে ঢাকায় যখন নিয়ে আসছিল ইউনাইটেড রেড আর্মি, সেই সময় যিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন। তো তিনি ঘটনাচক্রে 91 বছর বয়স, উনি বসে আমার সামনে বসলেন। আমি বললাম যে বাংলাদেশে আপনারা যে এই যে রাষ্ট্রভাষা বাংলা ঘোষণা করছেন, কিন্তু কিন্ডারগার্টেনগুলো শুধু ইংরেজিতে চালাচ্ছেন কেন? উনি যাওয়ার পরে মিটিংগুলো প্রতিবাদ উনি করেন না, ডাকার সময় আমাকে বলে, ইয়াং ম্যান এদিকে আসেন, আপনার বক্তৃতা আমি মনোযোগ দিয়ে শুনি, কিন্তু আমাদের ইংরেজির দরকার আছে। আমি বলি, স্যার আমি তো ইংরেজির বিরোধিতা করতেছি না, আপনি বাংলা বাদ দিচ্ছেন কেন? বলে, এটা বুঝবেন পাশের দেশের সাথে প্রতিযোগিতা করার জন্য। আমি জানি না ইংরেজি শেখার মাধ্যমে ভারতীয়দের আপনি কতটুকু পরাজিত করবেন, কিন্তু আমি আবারও বলছি, আপনার জাতীয় ভাষা শেখার পরে ইংরেজি শেখেন, অথবা বড় জোর জাতীয় ভাষার সঙ্গে ইংরেজি শেখেন। জাতীয় ভাষা বাদ দিয়ে শুধু ইংরেজি শিখে আপনি পৃথিবীতে কোনো বিষয়ে অগ্রসর হতে পারবেন না। হ্যাঁ, এটা একই প্রশ্ন। শেখ আশরাফ আলীর প্রশ্নটা হলো, ন্যায়সঙ্গত এবং গণতান্ত্রিক জাতীয় শিক্ষানীতি প্রণয়নের প্রতিবন্ধকতার জন্য ক্রনিক ক্যাপিটালিজমকে দায়ী করা যায়। আমার মনে হয় পৃথিবীতে ন্যায়সঙ্গত শিক্ষা সব দেশে নাই, যদি আপনি বলেন বেশিরভাগ দেশে নাই, কিন্তু বেশিরভাগ দেশে নাই বলে আমি চেষ্টা করব না। দুটো যুক্তি আছে আমাদের, একটা হচ্ছে যুক্তির যুক্তি, আর একটা হলো ইতিহাসের যুক্তি। যে পৃথিবীতে 2500 বছর আগেও নাই, এখনও নাই, কাজে কোনোদিন হবে না এমন বলছেন, এই যে তো পুরনো কথাই হলো, আমাদের মা বাবার সময় ছিল না, না আমরাও নতুন কিছু করতে পারবো না, সেটা তো বলতে ঠিক হবে না। না, প্রফেসর সাহেব যা বললেন এগুলির সাথে সবগুলির সাথে আমি একমত, কাজে এখানে দ্বিমত করার কিছু নাই। মূল বক্তব্য হচ্ছে দুই একটা তত্ত্বগত বোধহয় অপূর্ণতা আছে। ইংরেজরা যদিও বা 1835 সনে সিদ্ধান্ত নিয়েছে ইংরেজিকেই মাধ্যম করবে, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ওরা কখনো ইংরেজিতে করতে বলেনি। উদাহরণ দিচ্ছি, 1854 সনে ইংরেজদের প্রথম যে শিক্ষানীতি অফিসিয়াল, যেটাকে উডের ডেসপাচ বলা হয়, সেখানে পরিষ্কার আছে যে ভার্নাকুলার উইল বি দ্য মিন অফ ইনস্ট্রাকশন ইন এলিমেন্টারি স্কুলস। তারা প্রাথমিক বিদ্যালয়ে দেশীয় যে পাঠশালা, দেশীয় যে মক্তব মাদ্রাসা ছিল, প্রাইমারি স্কুল, সবগুলোই দেশীয় ভাষাতে পড়ানোর জন্য তারা বলেছে। আমরাই অতি উৎসাহিত হয়ে করেছি, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ওরা, এটা সত্য, উনি ঠিক বলেছেন, ইংরেজরা ক্ষমতা গ্রহণের পর বাংলায় 80 বছর অপেক্ষা করেছে শিক্ষার মাধ্যম কি করবে, কারণ তারা অফিসিয়াল মাধ্যম তখন ইংরেজি করলেও, যেমন কলকাতার যে সুপ্রিম কোর্ট সেটা ইংরেজিতে চললেও, কিন্তু যত নিম্ন আদালত ছিল, সদর দিওয়ানি আদালত, সদর নিজামত আদালত, যেগুলি মুর্শিদাবাদ থেকে কলকাতা, সবগুলো তাদের ফার্সি অথবা সংস্কৃতে করতে হতো। হিন্দু ধর্ম সংক্রান্ত ব্যাখ্যাগুলো পণ্ডিতেরা দিতেন এবং কোর্টে তাদের নিয়োগ করা হয়েছে। কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করেছেন ওয়ারেন হেস্টিং 1780 সনে। উদ্দেশ্য ছিল যারা ফার্সি কিতাবগুলো অনুবাদ করে বুঝিয়ে দিতে পারেন আদালতের। এখনও আমাদের সিভিল প্রসিডিওর কোড আছে, সাক্ষী যে ভাষায় দেবেন সেটা অনুবাদ করে জজকে বোঝাতে হবে, এবং জজের কথা আবার অনুবাদ করে বাদী বা বিবাদীকে বোঝাতে হবে। কারণ তখন জজের ভাষা একটা, বাদী বিবাদীর ভাষা আরেকটা। যদি নিজের ভাষা না হয় তাহলে ন্যায় বিচার হয় না। এই কারণে 1844 সনের দিকে লর্ড হার্ডিঞ্জের সময় প্রথম হলো যে সরকারি চাকরিতে ইংরেজি না জানলে তাকে কখনোই নিয়োগ করা হবে না। তখন লোকে বাধ্য হয়ে শিক্ষা শুরু করলো। এই জন্য দেশের ঊর্ধ্বমহলে যেটা নীতি হয়, যেটা রাষ্ট্রভাষা, মানে যে ভাষায় সরকারি চাকরি করা যায়, উচ্চতম চাকরি করা যায়। এই জন্য হুগলি মহসিন কলেজ, বঙ্কিমচন্দ্র যেখানকার ছাত্র ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট হলেন, সেগুলি তো ইংরেজি মিডিয়ামে পরীক্ষা দিয়ে হয়েছেন। বঙ্কিমচন্দ্র হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 জন গ্র্যাজুয়েটের একজন 1858 সনে। তিনি কিন্তু কোন কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন লোকে খেয়াল করে না। কলকাতা বিশ্ববিদ্যালয় তখন টিচিং ইনস্টিটিউশন ছিল না, ছিল পরীক্ষার বোর্ডের মতো। তিনি হুগলি মহসিন কলেজ থেকে দিয়েছেন পরীক্ষা, এবং মহসিন ফান্ডের পরীক্ষা দিয়েছেন। শিক্ষার চিরকালই দানশীল লোকদের শিক্ষায় পরিচালিত হচ্ছে। বাংলাদেশের মুসলমানদের অর্ধেকের শিক্ষা, এবং রাজশাহী মাদ্রাসা শুদ্ধ, এগুলি হচ্ছে আপনার হাজী মোহাম্মদ মহসিনের ফান্ডের টাকা থেকে হয়েছে, কিন্তু সেটা লোকের পুরোপুরি স্বীকার করে না। আজকে সময় অনেক অভাব আমাদের। আপনার সাথে আমি একমত, এই যে যদি বই অনুবাদ আমরা না করি তাহলে বাংলা শিক্ষা দেবো কীভাবে? আপনার কথা তো 100% সত্য।
আমার বক্তব্য হলো শিক্ষাকে যদি আপনি সত্যিকারের জাতীয় করে তুলতে চান, আমি 3টা শব্দের মধ্যে মাত্র 2টার উপর গুরুত্ব দিয়েছি, ন্যায়সঙ্গত বা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং জাতীয়, আঞ্চলিক নয়। আমি শুধু রাজশাহীর শিক্ষানীতি নিয়ে কথা বলবো না, গোটা দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, রাজশাহী কলেজের যে ঐতিহ্য, এইরকম শিক্ষা অন্য জায়গার লোকেরা কেন পাবে না? এখানে এরকম ইংরেজ শিক্ষক ছিল, এরকম ভালো শিক্ষক ছিল, অন্য জায়গায় কেন হবে না? সেই দাবি করাটা ন্যায়সঙ্গত। দেশের সর্বত্র শিক্ষার মান রক্ষা করে শিক্ষাকে সর্বজনীন করতে হবে এবং যার যার যোগ্যতা এবং প্রতিভা অনুসারে, আমাদের সালে নকিব সাহেব ছকবিবে বলেছেন, সমতার অর্থ হচ্ছে সুযোগের সমতা, অন্তত পরীক্ষা দেওয়ার সমতা, আমি যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। এখন উচ্চশিক্ষাকে প্রতিযোগিতাভিত্তিক করতে গিয়ে বিশ্বব্যাংক যেটা বলছে সেটা হচ্ছে আসলে প্রতিযোগিতা হচ্ছে না, এটা হচ্ছে মেরিটের প্রতিযোগিতা। তার ফলে দেখা গেছে ভারতে এবং আমাদের দেশেও আগে যে বৈষম্যটা ছিল গত 40 বছরের নিউ লিবারাল পলিসির ফলে সেই বৈষম্যটা আরও বেড়েছে। আমাদের নীতি নির্ধারকদের দেখতে হবে কোনো নীতি ফলো করলে বৈষম্যের মাত্রা যেটা বিরাজমান ছিল সেটা কমছে না বাড়ছে। আমরা পরিসংখ্যান নিয়ে দেখতে পাচ্ছি বৈষম্যের মাত্রা বেড়ে গেছে, কারণ উচ্চ শ্রেণীর, ভারতের ক্ষেত্রে বলছি, উচ্চ বর্ণের হিন্দু এবং উচ্চ বর্ণের পুরুষেরা যে পরিমাণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যাচ্ছেন, যারা হয়তো আমেরিকার বৈজ্ঞানিকদের চেয়েও ভালো, তারা কিন্তু সমাজের নির্দিষ্ট একটা অঞ্চল থেকে আসছেন, অন্যান্য অঞ্চলকে বঞ্চিত করছেন। তাহলে এটা জাতীয় হচ্ছে না, এটা ন্যায়সঙ্গত হচ্ছে না এবং এটা অবশ্যই গণতান্ত্রিক হচ্ছে না। আমি সেই জন্য বললাম 3টা কথা, যেটার সবচেয়ে কম গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে জাতীয়। শিক্ষানীতিকে হতে হবে জাতীয়, এবং জাতীয় হতে হলে জাতির অন্তর্গত সমস্ত সদস্যকে সেখানে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, যেমন ভোটাধিকার দেন। তাহলে আমার শেষ কথা হচ্ছে এই, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা কি? যেখানে প্রত্যেকেই একটা পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জন করবেন, যার যেটা দরকার সেটা করবেন, কিন্তু প্রত্যেকে একটা বিষয়ে অভিন্ন শিক্ষা নিতে হবে। সেটা হচ্ছে সে যে ওই দেশের নাগরিক, সেই যে ওই দেশের নীতি নির্ধারণে তার একটা ভূমিকা আছে, সে তো ভোটের মধ্যে সীমিত থাকবে কেন? সে নীতির বিষয়ে তার বক্তব্য, সে ইংরেজিতে বলে ইনফর্মড অপিনিয়ন, সে দিতে পারবে। এই জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে আমি মনে করি একটা বিষয় থাকা উচিত, যেটা আমরা সমাজবিজ্ঞান নামে পড়াই, প্রকৃতি বিজ্ঞান নামে পড়াই, এটার নাম যদি আপনি দেন রাইটস অ্যান্ড ডিউটিস, অধিকার ও কর্তব্য। অসুবিধা কি? এটাকে আপনি নীতিবিদ্যাও বলতে পারেন, ধর্মবিদ্যাও। এখন যে আমাদের ওখানে তর্ক চলছে যে আমাদের 17 রকমের শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার শিক্ষার মান কমে গেছে, না, আমাদের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই বিষয়টা থাকলে অনেক বিরোধ কমবে। একজন নাগরিককে হতে হবে ইঞ্জিনিয়ার এবং রাজনীতিবিদ, আপনাকে হতে হবে ডাক্তার এবং রাজনীতিবিদ। এই রাজনীতির মানে হচ্ছে অধিকার এবং কর্তব্য বিষয়ে নিঃসংশয়, দৃঢ় এবং উচ্চকণ্ঠ। সেটা শুধুমাত্র 5 বছর পর পর ভোট দেওয়ার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে এটা নির্ধারণ করতে হবে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা গণতান্ত্রিক হবে। যদি একজন নাগরিক তার পেশাগত শিক্ষার পাশাপাশি নাগরিকত্বের শিক্ষাটাও লাভ করেন, যেটার প্রথম প্রকাশ হচ্ছে জেনারেল ইউনিভার্সাল হিউম্যানিস্টিক এডুকেশন, সেটা দ্বাদশ শ্রেণী পর্যন্ত অভিন্ন করতে হবে। অভিন্ন শব্দের অর্থ হচ্ছে কি, তাকে ওই সময় পেশাগত কোনো বিশেষ শিক্ষা শিক্ষিত না করে তাকে প্রস্তুত করতে হবে। এখন সেখান থেকে তার শিক্ষকেরা এবং তিনি নিজে মিলে ঠিক করবেন কোন বিষয়ে বিদ্যা অর্জন করলে তার সবচেয়ে বেশি ফল লাভ হবে, ফলপ্রসূ হবে। আমি সেইটাকেই মনে করেছি গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার একটা রূপরেখা। কিন্তু রূপরেখা তো রূপরেখাই, আমি তো এখানে সবগুলো রং আঁকতে পারি নাই, এখানে বহু খালি খালি গ্যাপ আছে। আমরা যখন আউটলাইন আঁকি, এটা নেহাইত একটা আউটলাইন মাত্র, এটার মধ্যে পরিবর্তন হবে, সংযোজন হবে, কিছু কিছু ফেলে দেবেন। মূল কথা হচ্ছে যে কোনো দেশের শিক্ষাকে গণতান্ত্রিক করতে হলে দেশের সমস্ত লোককে অধিকার দিতে হয়, তাহলে সেটা তার ভাষাতেই হতে হবে এবং তার চাহিদা মোতাবেক হতে হবে। অনেকে বলে থাকেন যে আমাদের দেশে এখন ইংরেজি শিক্ষা চালু করলে শিক্ষার মান বাড়বে। আমি মনে করি এটা শিক্ষা সংকোচন করার একটা সুকৌশল মাত্র। শিক্ষা সকলের নয়, সকলের সমান মেধা নাই, সকলের অধিকার নেই, এগুলি একই ধরনের কথা। আসল বিরোধতা কোথায়? শিক্ষা কি সর্বজনীন অর্থাৎ সবার জন্য লভ্য হবে, না শিক্ষা বিশেষ একটা কোঠারির জন্য, ব্রাহ্মণদের জন্য লভ্য হবে? আধুনিক ব্রাহ্মণদের কথা বলছি, যাদের এলিট বলা হয়। শিক্ষা কি এলিটিস্ট হবে, না শিক্ষা সর্বজনীন হবে? অনেকে মনে করে আগে আমরা কত ভালো ইংরেজি জানতাম, একবার ছেলেমেয়েরা ইংরেজি জানে না। ইংরেজি জানা তো দ্বিতীয় কথা, বাংলা জানে কি না এটা আপনি জিজ্ঞাসা করেন। উনি ঠিকই বলেছেন, আমরা বাংলাও জানি না, ইংরেজি জানি না, এটাই আমাদের ব্যর্থতা। কাজে আসুন আমরা অন্তত বাংলাটা শিখি, তারপর ইংরেজি কথা দেখা যাবে। কিন্তু বলি না, বিশ্ববাজারের চাহিদা বাংলার জন্য নাই, ইংরেজি জানতে হবে।
তাতে আপনি যেটা নষ্ট করছেন, আপনি তার জাতীয় বোধটাই নষ্ট করছেন। এটাকে জাতীয় অহংকার বলে না, এটা হলো জাতীয় আত্মমর্যাদা। প্রেস্টিজ ইজ নট প্রাইড। আমি আত্মমর্যাদার জন্যে আমার ভাষা ব্যবহার করবো না। এই যে সব জায়গাতে আসেন, আমি এই যে এই ঘড়িটা ইংরেজিতে লিখলে আমাদের কি লাভ হয়, কিন্তু আমরা তো রাখতেছি। এই যে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসতেছিলাম, সেখানেও দেখলাম সব কিছু ইংরেজিতে, চেক ইন বড় করে লেখা, এবং সব জায়গায় বলছে কি উইন্ডো ক্লোজেস 30 মিনিটস বিফোর, এই সব কিছুই। আমি তখন ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা দাঁড়িয়েছে জিজ্ঞেস করলাম, আপনার এইটা বাংলা লিখতে অসুবিধাটা কি? ইংরেজি বাদ দিচ্ছি না, বাংলাটা উপরে থাক। এটা যদি কোনো একটা বিশেষ প্রতিষ্ঠানে হতো তাহলে আমি বলতাম এটা ওই প্রতিষ্ঠানের ব্যত্যয়, কিন্তু সর্বক্ষেত্রেই হচ্ছে। ভাষার ক্ষেত্রটা একটা উদাহরণ মাত্র। শিক্ষাকে সর্বজনীন না করে সংকীর্ণ একটি এলিট শ্রেণীর মধ্যে সীমিত রাখার যে ব্রিটিশ আমলের চেষ্টা, সেটা স্বাধীনতার ৭৮ বছর পরেও অব্যাহত থাকবে। এই যে তাহলে ৫৩ বছর কি যথেষ্ট নয়? ইংরেজরা অপেক্ষা করেছিলেন ৮০ বছর, আপনি কি বলেন আমরা আরো ২৭ বছর অপেক্ষা করব? আপনাদের ধন্যবাদ।